সকাল ৮টা বাজে। সকালের রোদ জানালার কাচ ভেদ করে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পিজ্জা ভিলার বিশাল ডাইনিং হল জুড়ে। টেবিলের উপর সারি সারি সাজানো নানান রকম সকালের নাস্তা, গরম পরোটা, সবজি, ডিম, খিচুড়ি আর ফল। ডাইনিং টেবিল প্রায় সবাই বসে পড়েছে। আফতাব হোসেন, আবিদ ইসলাম, সোহাগ, মায়া, শিউলি, শিহাব সহ পরিবারের অন্য সদস্যরা গল্প করতে করতে নাস্তা করছে। এদিকে মিনি বেগম আর মমতাজ বেগম দুজন ব্যস্ত সবাইকে খাবার পরিবেশন করতে। বাড়ির প্রাণচঞ্চল পরিবেশটা যেন আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে। খেতে খেতেই আবিদ ইসলাম চারপাশে একবার চোখ বুলিয়ে মৃদুস্বরে বললেন, তোমরা দুজন খেটেই মরো। কতবার বললাম পার্মানেন্ট বুয়া রাখো, কিন্তু কে শুনে কার কথা? এখন এই একা একা কাজগুলো করতে কেমন লাগছে? প্রশ্নটা শুনে মিনি বেগম কিছু বলার আগে মমতাজ বেগম হালকা হেসে উত্তর দিলেন, মাপ চাই ভাই, বুয়া রাখলে আর খেতে হবে না। তোমার ভাই তো বুয়ার হাতের রান্না খেতেই পারে না, বলে ওরা নাকি ভালো রাঁধতে জানে না। সবাই এক নয়, সবার রান্নাও এক নয় জানি, তবুও তার আমার হাতে রান্না ছাড়া পেটে খাবার রোচে না। মামি ঠিকই বলেছে। শুধু মামা নয়, আমি আর আরও আপুও খেতে পারি না। তবে এত চিন্তা কিসের আব্বু? শুধু রান্নাটা আম্মুরা করে, বাকি কাজটা তো বুয়াই করে। তবে আমি যখন বড় হব তখন বউকে এনে দিলে আম্মুর আর কষ্ট হবে না। শিহাবের এমন কথায় হেসে ফেলল সবাই। এরপর চারপাশে একবার তাকিয়ে কথা বললেন আফতাব হোসেন, বেলা তো অনেক হলো, আরু আর শেহাজাদ এখনও নামিনি নাকি মিনি? মিনি বেগম একবার দোতলায় শেহাজাদের ঘরের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, না ভাই, উঠেছে ওরা। ভোরে ফজরের পর বেশ কিছুক্ষণ আরহার গলায় কোরআন তিলাওয়াতের সুর শুনেছি, কি যে শান্তি লাগছিল শুনে। একটু থেমে তিনি আবার বললেন, গতকাল সারাদিনের বিয়ের দখল, তারপর রাতের এত ঝামেলা আর ভয়, শরীরটা নিশ্চয়ই খুব ক্লান্ত, তাই হয়তো নামাজ কোরআন পড়ে আবার একটু বিশ্রাম নিচ্ছে। আপনি চিন্তা করবেন না, ওরা নামলেই গরম গরম নাস্তা দিয়ে দেব। আফতাব হোসেন আশ্বস্ত হয়ে মাথা নেড়ে আবার নাস্তা মনোযোগ দিলেন। ঠিক তখনই সোহাগ হালকা সংকোচের সঙ্গে বলল, আন্টি একটা কথা ছিল। বলো বাবা, স্নেহভরা কণ্ঠে বললেন মিনি বেগম। ব্রেকফাস্ট শেষ করে আমি এখনই বের হব। অফিসে আর দেরি করা যাবে না। কর্নেল স্যার গতকালই কয়েকবার বলে দিয়েছেন, বিয়ের আনন্দে যেন দায়িত্বে কোনো অবহেলা না হয়। শেহজাদ তো মেডিকেল লিভে আছে, কিন্তু আমার তো আর সেই সুযোগ নেই, তাই দ্রুত ফিরতে হবে। কথাটা শুনে আফতাব হোসেন ভ্রু কুঁচকে তাকালেন। সে কি বাবা, আজও যাবে? হ্যাঁ আঙ্কেল, ফিরতে তো হবেই। ঠিক আছে যাও, কাজ থাকলে আটকাবো না। তবে এখন নয়, দুপুরে খাবারটাকে তারপর যেও। অতিথি হয়ে এসে না খেয়ে চলে গেলে আমাদেরই খারাপ লাগবে। সোহাগ বিনয়ের সঙ্গে মাথা হেসে নাড়া নেড়ে বলল, ইচ্ছে তো আছে আঙ্কেল, কিন্তু সত্যিই সময় খুব কম, অফিসে রিপোর্ট করতে হবে। পরে আবার সুযোগ করে আসবো ইনশাল্লাহ। সোহাগের কথা শেষ হতে মায়া আর শিউলি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলল। তারপর বলল, শুরুর লেফটেন্যান্ট নয়, আমরা আজ ফিরবো আঙ্কেল। সামনে পরীক্ষা, হাতে আর 1 মাসও নেই। আজ 13 জুন, আর 2 জুলাই থেকে পরীক্ষা শুরু। এখন আর বেশি দিন বাইরে থাকলে পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। মায়া মাথা নেড়ে সায় দিল। দুদিনই তো বিয়ের ব্যস্ততায় বই খাতার দিকে তাকানো হয়নি, তাই এখনও সময় নষ্ট করতে চায় না, না হলে পরে নিজেরা বিপদে পড়ব। আফতাব হোসেন কয়েক মুহূর্ত নীরবে সবার দিকে তাকিয়ে রইলেন। তারপর ঠোঁটের কোণে প্রশান্ত এক টুকরো হাসি ফুটিয়ে বললেন, এই কথাটা শুনে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। আনন্দ উৎসব মানুষের জীবনে আসবে, আত্মীয়তার টানও থাকবে, কিন্তু দায়িত্বের জায়গাটা কখনো ফাঁকা রাখা যাবে না। যে ছাত্র সময়ের মূল্য বুঝতে শেখে, সে শুধু পরীক্ষা নয়, জীবনেও ভালো করে। তিনি একটু থামলেন, তারপর একগাল হেসে বললেন, মনে রাখো বাচ্চারা, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা মেধায় নয়, দায়িত্ববোধে। আজ তোমরা দায়িত্বের কথা ভেবে ফিরতে চাইছো, এটাই প্রমাণ করে তোমরা সঠিক পথে আছো। কথোপকথনের মাঝে পুরো ডাইনিং হল আবারও হাসি আনন্দে মুখর হয়ে উঠল। সকলের প্রাণবন্ত পরিবেশ যেন সবার মনে হালকা হয়ে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করেই কলিং বেলের তীক্ষ্ণ শব্দটা নিস্তব্ধ সকালের আবহে ছোট্ট একটা কম্পন তুলে দিল। মুহূর্তের মধ্যে যেন থেমে গেল সবার কথাবার্তা। ডাইনিং টেবিলে বসে থাকা প্রত্যেকের দৃষ্টি একসঙ্গে গিয়ে পড়ল সদর দরজার দিকে। ওই সময় দ্বিতীয় তলায় সিঁড়ি বেয়ে নিচে নামছিল নমিয়া নিধি। কলিং বেলের শব্দ শুনে দুজনে কৌতূহলী দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। মমতাজ বেগম চেয়ার ছেড়ে উঠে দরজা দিকে এগোতে যাবেন, ঠিক তখনই শেহাব তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, তুমি থাকো মামি, আমি দেখছি। মমতাজ বেগম আর এগোলেন না, মাথা নেড়ে আবার জায়গায় দাঁড়িয়ে রইলেন। শিহাব দ্রুত পায়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। দরজার লক খুলে দরজাটা আস্তে করে খুলতেই তার দৃষ্টি গিয়ে থামল সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার ওপর।
স্কুল ড্রেস পরা, কাঁধে ছোট্ট একটা স্কুল ব্যাগ ঝোলানো, 5 বছরের একটি ছেলে। চুলগুলো এলোমেলো, মুখ জুড়ে চিরচেনা প্রাণবন্ত হাসি। দেখে মনে হচ্ছে অনেকদিন পর খুব প্রিয় কারোর সাথে দেখা করতে এসেছে। শিহাব ছেলেটাকে আগে কখনো দেখেনি, তাই খানিকটা বিস্মিত হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কে তুমি বাবু? কাকে খুঁজছো এখানে? ছেলেটা উত্তর দেওয়ার আগে তার পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি মুচকি হেসে বলল, ও লেফটেন্যান্ট সোহাগ ইসলামের একমাত্র ছেলে রনি, আর এই বাড়ির মেয়ে নমি মির্জার সবচেয়ে নিয়মিত আর সবচেয়ে কিউট ছাত্র। হঠাৎ অন্য একজনের গলা পেতে শিহাব এবার দৃষ্টি ঘোরাতে দেখলো দরজায় আরও একটি বড় ছেলে দাঁড়িয়ে আছে। বুঝলাম ও সোহাগ ভাইয়া ছেলে, কিন্তু আপনি কে? যুবকটি বিনয়ের সঙ্গে হাসল, আমি নোমান ইসলাম, রনির চাচা আর নতুন বউ আরহার কলেজের বন্ধু। বিয়েতে আসতে পারেনি, তাই আজ এলাম। শিহাব কথা শুনে মুচকি হাসলো, এরপর ভদ্রভাবে তাদের ভেতরে আসার ইশারা করলো। ঠিক সেই মুহূর্তে পুরো দরজা খোলার সুযোগে রনি কৌতূহলী চোখে পুরো ঘরের ভেতর তাকালো। একবার তার দৃষ্টি গিয়ে থামলো ডাইনিং টেবিলের পাশে বসে থাকা সোহাগের ওপর। মুহূর্তের মধ্যে আনন্দে ঝলমল করে উঠল তার দুটির চোখ, ঠোঁট জোরে ছড়িয়ে পড়ল উচ্ছ্বাস ভরা হাসি। পরের মুহূর্তে বুক ভরা আনন্দ নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, পাপা, আমি এসে গেছি। ছোট্ট কণ্ঠে সেই ডাক যেন মুহূর্তে পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনি হলো। কোনো কিছু তোয়াক্কা না করে এক দৌড়ে ভিতরে ঢুকে সোজা সোহাগের দিকে ছুটে গেল রনি। অন্যদিকে সোহাগও বিস্ময়ে চেয়ারছে উঠে দাঁড়িয়েছে। এত সকালে ছেলেকে এখানে দেখে কয়েক মুহূর্ত যেন বিশ্বাসই করতে পারছিল না সে। দুহাত সামনে বাড়িয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে নিজের দিকে ডাক দিল রনিকে। তা দেখে খুশি হয়ে ছুটতে ছুটতে হঠাৎ রনির ছোট্ট জুতোর ফিতে অন্য পায়ে জড়িয়ে গেল। সব কিছু যেন চোখের পলকে ঘটে গেল। ছোট্ট শরীরটা ভারসাম্য হারিয়ে সামনে হুমড়ি খেয়ে পড়তে শুরু করলো। রনি! একসঙ্গে চিৎকার করে উঠল সবাই। সোহাগ আর এক মুহূর্ত দেরি করল না, চেয়ার সরিয়ে প্রায় দৌড়ে এগিয়ে এলো ছেলের দিকে। কিন্তু তার আগে সিঁড়ি বেয়ে নামতে থাকা নমের দৃষ্টি পড়ে গিয়েছিল রনির উপর। দীর্ঘদিনের শিক্ষক হিসাবে ছোট্ট ছেলেটার প্রতিটি ভঙ্গি তার চেনা। এক পলকের মধ্যে বুঝে গেল আর 1 সেকেন্ড দেরি হলে বাচ্চাটা মুখ তুবড়ে মেঝেতে পড়ে যাবে। তাই এক মুহূর্ত চিন্তা করলো না সে। দ্রুত কয়েক ধাপ একসঙ্গে এগিয়ে এসে ঝুঁকে দুহাত বাড়িয়ে দিল। ঠিক পরের মুহূর্তেই রনির ছোট্ট শরীরটাই সে ধাক্কা খেল নমের বুকে। মেঝেতে আর পড়তে হলো না তাকে। কিন্তু রনিকে বাঁচাতে গিয়ে নিজের ভারসাম্য রাখতে পারল না নমি। ধপ করে পুরো টাইলস করা মেঝেতে পড়ে কোনোটা সজোরে ঘষে যেতে চামড়া ছেলে গেল। মুহূর্তেই সেখানে লালচে দাগ ফুটে উঠল। তারপর চিকচিক করে রক্তের ছোট ফোঁটাও দেখা দিল। তীক্ষ্ণ ব্যথা নমির ভ্রু কুঁচকে উঠল। ঠোঁট কামড়ে ব্যথাটা চেপে রাখল সে। কিন্তু একবারের জন্য নিজের হাতের দিকে তাকালো না। তার সমস্ত মনোযোগ তখন ছোট্ট রনির দিকেই। ভয়ে ছেলেটার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। বড় বড় চোখে স্থির হয়ে তাকিয়ে আছে নমির দিকে। ঠোঁট দুটো কাঁপছে, মনে হচ্ছে আর এক মুহূর্ত পরে হাউমাউ করে কেঁদে ফেলবে। নমির বুকটাও হু হু করে উঠল। সবসময় দুষ্টুমি করা, পড়ার ফাঁকে হাজারটা প্রশ্ন করা এই ছোট্ট ছেলেটা শুধু তার ছাত্রই না, কখন যে অজান্তেই নিজের সন্তানের মতো আপন হয়ে গেছে সে নিজেও জানে না। সে ধীরে ধীরে এক হাত দিয়ে রনির মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরল। অন্য হাতটা আলতো করে তার পিঠে বুলিয়ে দিতে লাগলো, যেন কোনো ভীত সন্তুষ্ট শিশুকে তার মা আদর করে শান্ত করছে। মুখে ফুটিয়ে তুলল আশ্বাস ভরা স্নিগ্ধ হাসি। তারপর খুব কোমল মায়া মাখা কণ্ঠে বলল, কিছু হয়নি বাবা? দেখো, তুমি তো একদম ঠিক আছো, একদম কাঁদবে না। নমের বুকে মুখ লুকিয়ে কাপা কণ্ঠে ফিসফিস করে কথা বলল রনি। আমি আমি তো পড়ে যাচ্ছিলাম মিস, অনেক ব্যথা পেতাম আমি। নমি স্নেহ ভরে রনির কপালে আলতো একটা চুমু খেলো। তারপর মাথায় হাত বুলিয়ে বলল, পড়ে যাচ্ছিলে ঠিকই, কিন্তু পড়েনি তো। আমি থাকতে আমার বাবুটাকে কিছু হতে দেবো নাকি? তুমি না স্ট্রং বয়, স্ট্রং বয়রা কি কখনো কাঁদে? কথাগুলো শুনে রনির চোখের ভয় ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সে আর কিছু না বলে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নমিকে। মুখটা আরও লুকিয়ে ফেললো তার বুকের ভেতর, যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়টা সে খুঁজে পেয়েছে। নমিও নিঃশব্দে তাকে আগলে রাখলো। মমতায় পরশে বারবার তার চুলে হাত বুলিয়ে দিল। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল একজন মা আতঙ্কে কেঁপে ওঠা নিজের সন্তানকে বুকে আগলে রাখছে। ডাইনিং টেবিলে বসে থাকা সবাই কয়েক মুহূর্ত নিঃশব্দে সেই দৃশ্যটা দেখছিল। মুহূর্ত খানেক আগেও যেখানে হাসি আড্ডায় মুখর ছিল পুরো ঘর, সেখানে এখন নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। কারো চোখ এড়ালো না। নমির ডান কোণে বেয়ে ধীরে ধীরে রক্ত গড়িয়ে নামছে। সাদা পোশাকের ওপর লাল রঙের ছোট্ট দাগটা স্পষ্ট হয়ে উঠছে।
কিন্তু আশ্চর্যের বিষয় নমি যেন নিজেই সেটা টের পাচ্ছে না। নিজের ব্যথার চেয়ে তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আতঙ্কে কেঁপে ওঠা ছোট্ট রনির মুখে আবার হাসি ফিরিয়ে আনা। রনিকে নমির কোলে দেখে কেউ আর এগিয়ে গেল না, চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলো। নিধিও এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের মায়ের কোলে রনিকে দেখছিল, কিন্তু হুট করে নমির কনুইয়ের দিকে নজর পড়তে ভয়াত দৃষ্টি তাকালো নমির মুখের দিকে। তাজা রক্ত বের হতে দেখে তার ছোট্ট বুকটা হু হু করে উঠল। চোখের জল আর আটকে রাখতে পারল না সে। আম্মু বলে কাঁদতে কাঁদতেই দৌড়ে এলো নিধি। এক মুহূর্ত দেরি না করে সে নমের গলা জড়িয়ে ধরল, তারপর কাপা কণ্ঠে বলতে লাগলো, তুমি ব্যথা পেয়েছো আম্মু? এত এত বেড়াতে? নমি মৃদু হেসে নিধির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এতটুকুতে কিছু হয় না মা, দেখো আমি তো একদম ভালো আছি। কিন্তু নিধি কোনোভাবে শান্ত হতে পারছিল না, তার চোখের জল যেন থামার নামে নিচ্ছে না। অগাতা নমি নিজেই টাইলসের মেঝেতে আরাম করে বসে পড়ল। এক হাতে রনিকে, অন্য হাতে নিধিকে টেনে নিল নিজের বুকের ভেতর। দুই সন্তানকে দুই পাশে আগলে রেখে কখনো কখনো একজনের মাথায় কখনো আরেকজনের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর স্নেহ মাখা কণ্ঠে বলল, এই যে কি শুরু করলো বলো তো তোমরা দুজনে তো আমার ছোট্ট ছোট দুটো ইঁদুরছানা। এখন আমার দুইটা বাবু যদি একসঙ্গে কাঁদতে শুরু করে, তাহলে আমি আগে কাকে সামলাবো বলো তো? এতক্ষণ কোনোভাবে নিজেকে সামলে রাখছিল রনি, কিন্তু এবার নিধির কথা শুনে ওর চোখ চলে গেল নমির কোণের দিকে। সেখানে রক্ত দেখে ভয় ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। এদিকে রনিকে কাঁদতে দেখে নিধিও আর নিজেকে ধরে রাখতে পারল না, সেও শব্দ করে কেঁদে উঠল। মুহূর্তের মধ্যে নমির দুই পাশে কান্নার রোল পড়ে গেল। হঠাৎ এমন পরিস্থিতিতে নমি একেবারে ভ্যাপাচেকা খেয়ে গেল। এক হাতে রনি, অন্য হাতে নিধিকে আগলে রেখেও যেন বুঝে উঠতে পারছিল না কাকে আগে শান্ত করবে। অসহায় চোখে একবার তাকালো সোহাগের দিকে। সে দৃষ্টিটুকুই যেন সব বলে দিল। সোহাগের বুকের ভেতরটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠল। একজন মানুষ কতটা মমতাময়ী হলে নিজের রক্ত ছড়ার কথা ভুলে গিয়ে অন্যের সন্তানকে বুকে আঁকড়ে রাখতে পারে। রনি তো জন্মের পর থেকেই মায়ের স্নেহ পাওয়ার সৌভাগ্য হারেনি। মা বলতে সে শুধু ছবিতে দেখা একটা মুখ চেনে, আর বাবার মুখে শোনা কিছু গল্প। তাই আজকের এই দৃশ্যটা সোহাগের বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতির জন্ম দিল। ছোট্ট ছেলেটা কি নিঃসংকোচে নম্মির বুকের ভেতর মুখ লুকিয়ে নিরাপত্তা খুঁজে পেয়েছে। কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। যেন সে বিশ্বাস করে এই বুকের ভেতর থাকলে তার কোনো ক্ষতি হতে পারে না। সোহাগ স্থির চোখে তাকিয়ে রইল। তার সামনে থাকা দৃশ্যটা যেন ধীরে ধীরে হৃদয়ের গভীরে গেঁথে যাচ্ছিল। একজন নারী যার নিজের কনুই থেকে রক্ত ঝরছে, তবুও নিজের ব্যথার কথা ভুলে সে বারবার আদর করে শান্ত করছে অন্যের সন্তানকে। কি অদ্ভুত মমতা, কি অদ্ভুত কোমলতা! অজান্তে সোহাগের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। চোখের গভীরে জমল একরাশ মুগ্ধতা। ঠিক সেই মুহূর্তে তার মনে ক্ষণিকের জন্য একটি ছবি ভেসে উঠল। রনি যদি প্রতিদিন এমন করে নমির কাছে ছুটে আসতে পারত, এভাবে যদি এই মায়াভরা বুকটাকে নিজের নিরাপদ আশ্রয় বানাতে পারত, যদি প্রতিটি ভয় প্রতিটি কষ্টে এই মানুষটার আঁচলে আড়ালে শান্তি খুঁজে পেত, তাহলে হয়তো তার ছেলেটা শৈশবের অপূর্ণ একটা জায়গা নিঃশব্দে পূর্ণ হয়ে যেত। ভাবনাটা বুকের ভেতরে আসতে অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সোহাগের। চোখের কোণে ক্ষণিকের জন্য একরাশ আকাঙ্ক্ষা ভিড় করল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল সে। শুধু একজন মানুষের চাওয়াতেই তো সব কিছু হয় না। সম্পর্ক কখনো একতরফা ইচ্ছাতে গড়ে ওঠে না। অন্য মানুষটার মনও তো একই পথে হাঁটতে চাইতে হয়। আর সবচেয়ে বড় কথা, মানুষ পরিকল্পনা করে, কিন্তু ফয়সালা তো আল্লাহই করেন। ভাগ্যে কী লেখা আছে, ভবিষ্যৎ কোন পথে নিয়ে যাবে, সেটা একমাত্র তিনিই জানেন। এইসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সোহাগ। মনের ভেতর জমে থাকা সেই নীরব ইচ্ছাটাকে আর বাড়াতে দিল না। মৃদু একটা হাসি এনে সব অনুভূতি বুকের ভেতরে লুকিয়ে রাখলো। মনের কথাগুলো আপাতত মনে থাকুক। এখন সবচেয়ে জরুরি হলো কান্নায় ভেঙে পড়া দুটো ছোট্ট প্রাণকে শান্ত করা। আর দাঁড়ালো না সে। ঠোঁটে স্নিগ্ধ একটা হাসি ফুটিয়ে ধীর পায়ে এগিয়ে গেল তাদের দিকে। 10ই আগস্ট 2025। দেখতে দেখতে কেটে গেছে আরও 2টি মাস। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। মানুষের জীবনে সুখ দুঃখ, হাসি কান্না, মিলন বিচ্ছেদ সব কিছুকে সঙ্গী করে সে নিজের গতিতে এগিয়ে চলে। সেই ধারাবাহিকতা মির্জা ভিলার জীবনেও ধীরে ধীরে আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। বিয়ের ব্যস্ততা, অতিথিদের আনাগোনা, হাসি আনন্দের মুখর দিনগুলো এখন শুধুই স্মৃতি। বাড়ির প্রতিটি মানুষ আবার নিজের দায়িত্বে ব্যস্ত হয়ে পড়েছে। এই 2 মাসে নমি আর রায়হানের বিচ্ছেদের খবরও আর গোপন থাকেনি।
দুই পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিত সবাই বিষয়টি জেনে গেছে। প্রথম দিকে নানা ধরনের প্রশ্ন, সমালোচনা আর সহানুভূতির মুখোমুখি হতে হলেও ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যেমন নতুন গল্প খুঁজে নেয়, তেমনি পুরনো আলোচনাগুলো একসময় হারিয়ে যায়। তবে নয়মের জীবনটা বদলটা এসেছে সবচেয়ে বেশি। ছোটবেলা থেকে ডাক্তার হবার স্বপ্ন ছিল তার। সাদা অ্যাপ্রন গায়ে জড়িয়ে বাবার সামনে দাঁড়ানোর সেই স্বপ্নটা আজও বুকের এক কোণে নিঃশব্দে বেঁচে আছে। কিন্তু জীবনের প্রতিটি স্বপ্ন যে পূরণ হয় না, সেই কঠিন সত্যটা খুব কাছ থেকে দেখেছে সে। দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকার পর আবার নতুন করে মেডিকেলে ফিরে যাওয়ার সুযোগ থাকলেও সে আর সেই পথে হাঁটতে চায়নি। অতীতকে বারবার আঁকড়ে ধরে বাঁচার চেয়ে বাস্তবতাটাকে মেনে নিয়ে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নমি। কয়েক সপ্তাহ আগে শহরের একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছিল নমি। সাক্ষাৎকার দিয়েছিল। আলহামদুলিল্লাহ, সেখান থেকে চাকরির প্রস্তাব এসেছে। আর মাত্র দুদিন হলো নতুন কর্মজীবন শুরু করেছে সে। বিকেল 5টা পেরিয়ে গেছে অনেক আগে। নতুন কর্মস্থল, নতুন মানুষ, নতুন দায়িত্ব। শুরুতে খানিকটা অচেনা লাগলেও খুব অল্প সময়ের মধ্যে জায়গাটার সঙ্গে একরকম মিশে গেছে সে। অফিসের পরিবেশটা বেশ গোছানো, সহকর্মীরাও ভদ্র আর আন্তরিক। সবচেয়ে ভালো লাগে নির্দিষ্ট সময়ে ডিউটিটা, সকাল 8টা থেকে বিকেল 4টা। তারপর পুরো সন্ধ্যাটায় নিজের মতো করে কাটানোর সুযোগ থাকে। সব মিলিয়ে নতুন জীবনটা শুরুটা বেশ ভালোই লাগছে তার। তবে আজকের দিনটা ছিল একটু ব্যতিক্রম। একটা জরুরি প্রজেক্টের রিপোর্ট শেষ করতে গিয়ে নির্ধারিত সময়ের পরও অফিসে থেকে যেতে হয়েছে। নিজের কাজ শেষ করে উঠতেই আরেকটা ফাইল এসে জমা পড়লো টেবিলে। সেটা গুছিয়ে শেষ করতে করতে কখন যে আরও প্রায় 1 ঘন্টা কেটে গেছে খেয়াল করেনি সে। সব কাজ শেষ করে শেষবারের মতো কম্পিউটারের স্ক্রিনে চোখ বুলিয়ে সব ফাইল সুন্দর করে গুছিয়ে নিল নমি। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হাতে নিয়ে বিভাগীয় প্রধানের কেবিনে গিয়ে সব বুঝিয়ে দিল এবং স্যারের কাছ থেকে বিদায় নিয়ে ধীর পায়ে অফিস ভবনের বাইরে বেরিয়ে এলো নমি। স্বয়ংক্রিয় কাজে জানালাটা পেরোতেই বিকেলের নরম বাতাস এলো, আলতো করে ছুঁয়ে গেল তার মুখ। সারাদিনের ব্যস্ততা আর ক্লান্তির মাঝেও বাতাসের সেই কোমল স্পর্শে বুকের ভেতর একটুখানি প্রশান্তি নেমে এলো। অভ্যাসবশত বা হাত তুলে কবজির ঘড়িটার দিকে একবার তাকালো সে। বিকেল 5টা 25। একটা দীর্ঘশ্বাস ফেলে পার্কিং এরিয়ার দিকে হাঁটতে শুরু করলো নমি। প্রতিদিনের মতোই চোখ খুঁজে বেড়াতে লাগলো নিজের সাদা রঙের গাড়িটাকে। কিন্তু কয়েক কদম এগিয়ে গিয়েও কোথাও গাড়িটা দেখা মিলল না। সে থেমে চারপাশে আরেকবার ভালো করে তাকালো। 1 সারি 2 সারি পুরো পার্কিং এরিয়াটায় চোখ বুলিয়ে ফেললো। তবুও গাড়িটা নেই। ভ্রু দুটো অজান্তে কুঁচকে গেল। অদ্ভুত, গাড়িটা গেল কোথায়? এক মুহূর্ত দেরি না করে ব্যাগ থেকে মোবাইল ফোনটা বের করলো সে। দ্রুত ড্রাইভারের নাম্বারে কল দিল। 2বার রিং হতে ওপাশ থেকে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় নাইম? গাড়িটা তো পার্কিংয়ে নেই। ড্রাইভারের কণ্ঠে স্পষ্টই সংকোচের ছাপ ফুটে উঠল। জি ম্যাম, আসলে আফতাব স্যারকে নিয়ে বের হতে হয়েছে, তাই আর কি। কথাটা শুনে কিছুটা অবাক হয়ে গেল নমি। বাবাকে নিয়ে বের হতে হয়েছে মানে কি? কী হয়েছে বাবার? আমাকে তো কেউ কিছু জানায়নি। না না, ভয় পাবেন না ম্যাম, স্যার একদম ঠিক আছেন। আসলে স্যারের গাড়িটার হঠাৎ সমস্যা দেখা দিয়েছে, আর ওনার কাজটাও খুব জরুরি ছিল, তাই বাধ্য হয়ে আপনার গাড়িটা নিয়ে বের হতে হয়েছে। সবটা শুনে অজান্তেই স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল নমি। মির্জা বাড়িতে আগে থেকে 2টি গাড়ি ছিল। একটি শাহজাদের, যেটি সে ছাড়া অন্য কেউ ব্যবহার করতো না। আরেকটি ছিল আফতাব হোসেনের। তবে নমি মির্জা বাড়িতে ফিরে আসার পর শেহজাদ ওর জন্য আলাদা করে নতুন একটি গাড়ি কিনে দিয়েছিল, যাতে প্রয়োজন মতো সেটি শুধু নমি ব্যবহার করতে পারে। কয়েক সেকেন্ড নীরব থেকে শান্ত স্বরে জিজ্ঞেস করলো সে, আচ্ছা, এখন কোথায় আছো? জি ম্যাম, মতিঝিলের দিকে আছি। স্যারকে নামিয়ে দিয়ে চলে আসবো, তবে ফিরতে অন্তত 40-45 মিনিট লাগবে। নমি একবার চারপাশে চোখ বুলিয়ে নিল। অফিসের বেশিরভাগ কর্মী ইতিমধ্যে যার যার গাড়ি কিংবা রাইডে করে চলে গেছে। বিশাল পার্কিং এরিয়াটা মুহূর্তে কেমন নির্জন হয়ে এসেছে। এতক্ষণ অপেক্ষা করা সম্ভব নয়, আর দাঁড়িয়ে থাকলেও কেমন খারাপ দেখায়। তাই মৃদুস্বরে বলল, আচ্ছা ঠিক আছে, কোনো তাড়া দিতে হবে না। বাবার কাজটাকে শেষ করো, আমি অন্যভাবে চলে যাব। ওপাশ থেকে ড্রাইভার তাড়াহুড়ো করে বলে উঠল, না ম্যাম, আপনি একটু অপেক্ষা করুন, আমি যত তাড়াতাড়ি পারি চলে আসছি। নমির ঠোঁটে হালকা হাসি ফুটল। চিন্তা করো না, আমি ঠিক আছি। তুমি বাবাকে একা চেনো না, কাজ শেষ হলেই তাকে নিয়ে বাড়ি এসো। ড্রাইভার আবারও ইতস্তত করে বলল, আপনি একা যাবেন? স্যার যদি পরে জানতে পারেন? অযথা কেন চিন্তা করছো? আমি ঠিক আছি, আর ইনশাল্লাহ বাবা ফেরার আগে বাড়ি পৌঁছে যাব। আর আমি তো ছোট্ট মেয়ে নই যে পথে হারিয়ে ফেলবো। তাছাড়া বাসা খুব বেশি দূরেও না, দরকার হলে ক্যাব নেব।
কিংবা অন্য ব্যবস্থা করব। তুমি কোনো চিন্তা করো না, রাখছি। কথা শেষ করে ফোনটা কেটে ব্যাগে রেখে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। এখন কি করবে? রাইড বুক করবে নাকি একটু অপেক্ষা করবে বুঝে উঠতে পারল না। পরে মনে হলো পথ তো বেশি দূর নয়, রিক্সা নিই, খোলা হাওয়ায় আরামে পৌঁছানো যাবে। 5টায় অনেক গার্মেন্টসও ছুটি হয়, তেমনটি আজও হয়েছে। আর এখন অফিস ছুটির সময় হওয়ায় পুরো এলাকা জুড়ে মানুষের আনাগোনা বেড়ে গেছে। কেউ ব্যস্ত পায়ে বাস স্ট্যান্ডের দিকে ছুটছে, কেউ নিজের গাড়ির দরজা খুলে উঠে বসছে, আবার কেউ বা অফিস ভবনের সামনে দাঁড়িয়ে সহকর্মীদের সঙ্গে গল্পে মশগুল। বিকেলের নরম আলো, যানবাহনের হর্ন আর মানুষের কোলাহল মিলেমিশে চারপাশে এক ব্যস্ত নগর জীবনের চেনা দৃশ্য তৈরি করেছে। নবমী কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তারপর গভীর একটা শ্বাস ফেলে ধীর পায়ে ফুটপাতের দিকে এগিয়ে গেল রিকশার জন্য। একটু হাঁটতে পেছন থেকে ভেসে এলো পরিচিত শান্ত একটা কণ্ঠ। এভাবে পথের মধ্যে দিয়ে হাঁটলে গাড়ি এসে সোজা হাসপাতালে পৌঁছে দেবে। কথাটা শুনে নবমী ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। পরক্ষণে ঠোঁটের কোণে আপনা আপনি ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। আরে আপনি? তার সামনে দাঁড়িয়ে আছে সোহাগ। হালকা নীল রঙের শার্ট, কালো প্যান্ট, হাতে গাড়ির চাবি। সারাদিনের ক্লান্তি মুখে থাকলেও চোখ দুটো সেই চিরচেনা শান্ত হাসিটা এখনও অটুট। সোহাগও মুচকি হেসে বলল, জি আমি। নমি অবাক দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি এখানে তবু এই সময়? সোহাগ কাঁধ ঝাঁকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার জন্য এসেছি, কিন্তু তুমি তো আর যে সে কেউ নয়, সোনার হরিণ, সহজে দেখাই পাওয়া যায় না। কথাটা শুনে নমের ভ্রু দুটো বিষয় কুঁচকে গেল। আর কত নাম দেবেন আমার জন্য? রসগোল্লা, সাদা শাড়ি পরা, লম্বা চুলওয়ালা, বিধবী পেতনি, এরপর আজ আবার সোনার হরিণ। আল্লাহ বাঁচাও ওই মানুষটা থেকে। কথাটা বলে বিরক্ত হওয়ার ভঙ্গিতে মাথায় হাত দিল নমি। তাদেরকে মুচকি হাসলো সোহাগ। আরে এসব তো মজা করে বলি, যাই হোক সত্যি তোমার জন্য এসেছি। বিষয়ে বড় বড় হয়ে গেল নমির চোখ। এই মানুষটার জন্য, ওর জন্য এসেছে? কথাটা যেন এখনও বিশ্বাস করতেই পারছে না সে। মনের অজান্তে ভেসে উঠল কিছু নীরব স্মৃতি। অফিসে যোগ দেওয়ার প্রথম দিনেও ছুটির পর গেটের বাইরে দাঁড়িয়ে একবার চারপাশে তাকিয়েছিল সে। অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল, হয়তো কেউ আসবে, হয়তো পরিচিত কোনো মুখ বলবে, চলো তোমাকে নিতে এসেছি। কিন্তু কেউ তো আসেনি। তাই আজ যখন শুনলো একজন মানুষ শুধুমাত্র তার জন্য প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, বুকের ভেতরটা হঠাৎ করে অদ্ভুত এক উষ্ণতায় ভরে উঠল। এটা প্রেমের অনুভূতি কিনা সে জানে না, তবে এতটুকু বুঝলো অপেক্ষা করা মানুষটার কাছে সে অন্তত গুরুত্বপূর্ণ। আপনি সত্যি বলছেন? সত্যি কি আমার জন্য এসেছেন? সত্যি। প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি জানো। 1.5 ঘন্টা? আপনার মাথা ঠিক আছে তো? নবীর কথায় হেসে ফেলল সোহাগ। কত শত ডাক্তার তো দেখলাম, এখন পর্যন্ত কোনো ডাক্তার উল্টো কিছু বলেননি। তবে যদি মনের কোনো ডাক্তার হিসাবে কেউ থাকে, তাহলে সে হয়তো বলতে পারবে। শেষ কথা বলে নমির দিকে একটু ঝুঁকে এলো সোহাগ, এরপর ফিসফিস করে বলল, অবশ্য সেই ডাক্তারটা তুমি হলে কিন্তু মন্দ হয় না। সোহাগের কথায় ভ্রুকুচকে তাকালো নমি, তারপর মুচকি হেসে ওর ঝুঁকিয়ে আসা মাথাটা একটা চাটি মেরে বলল, ক্যাবলাচরণ, ফ্ল্যাটিংটা ভালোই পারেন দেখছি। আর মানুষ এতক্ষণ দাঁড়িয়ে থাকে নাকি? থাকে থাকে, যদি অপেক্ষাটা নিজের ইচ্ছায় করা হয় আর অবশ্যই পছন্দের কারোর জন্য হয়, তাহলে থাকে। কথাটা শুনে নমির ঠোঁটের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কেন যেন বুকের ভেতরটা কেঁপে উঠল। পছন্দের মানুষ শব্দ দুটো বারবার কানে প্রতিধ্বনি হতে লাগলো। সত্যিই কি কথাটা তাকে উদ্দেশ্য করেই বলা, নাকি সেলফ মজা করে বলা একটি কথা? উত্তর খুঁজে পেল না নমি। শুধু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখ দুটো অন্যমনস্ক হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালো, যেন নিজের অস্থিরতাটা লুকানোর চেষ্টা করছে। ওর এই হঠাৎ বদলে যাওয়া অভিব্যক্তি সোহাগের চোখ এড়ালো না। সে বুঝতে পারলো না ভেবেই বলে ফেলা কথাটা হয়তো নমিকে একটু অস্বস্তিতে ফেলে দিয়েছে। তাই আর বিষয়টা বাড়ালো না। পরিস্থিতিটাকে স্বাভাবিক করে তুলতে নিচে আবার হালকা হেসে কথা শুরু করলো। আরে মজা করছি না কিন্তু, সত্যি প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আরহার কাছে শুনলাম 4টায় অফিস শেষ তোমার, তাই একটু আগে ভাগে এসেছিলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তোমার কোনো খবর নেই। পরে আরহাকে আবার ফোন দিতে জানালো আজ অফিসে নাকি কাজের চাপ বেশি, তাই একটু দেরি হচ্ছে। তখন ভাবলাম যেহেতু এতটা অপেক্ষা করেই ফেলেছি, আর একটু না হয় করে থাকি। নমি কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারলো না। তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। নমি মৃদু হেসে বলল, আজকে আপনার ছুটি নাকি? আর আমার অফিসের ঠিকানা পেলেন কোথায়? না ছুটি না,
আজ কাজের চাপ একটু কম ছিল, প্রয়োজনীয় কাজগুলো শেষ করে বেরিয়ে পড়েছি। সেহেদাদের কাছে তোমার অফিসের ঠিকানা পেলাম, পরে দেখলাম ক্যান্টনমেন্ট থেকে তো কাছেই, তাই এলাম। একটু থেমে সে নমির চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, সত্যি বলতে হঠাৎ খুব কফি খেতে ইচ্ছে করছিল। তারপর ভাবলাম একা খেয়ে কী হবে, যদি তোমাকে নিয়ে খাওয়া যায় তাহলে কফিটার স্বাদ হয়তো আরও একটু ভালো হবে, অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। নাওমি চুপ করে রইল, কতক্ষণ সোহাগের দিকে তাকিয়ে রইল। এই মানুষটার মধ্যে কোনো জোরাজোরি নেই অযথা আবেগ দেখানোর চেষ্টা, সব কিছুকে ভীষণ স্বাভাবিক। নমি কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। তার মনে অদ্ভুত এক অপরাধবোধ জন্ম নিল, যে মানুষটা শুধু ওর জন্যই এতটা অপেক্ষা করেছে। তবু দুষ্টুমি স্বরে বলল, এতক্ষণ ছিলেন কেন? আমি যদি আরও 1 ঘন্টা দেরি করতাম? সোহাগ কাজ ঝাঁকালো, তাহলেও থাকতাম। সিরিয়াসলি? হুম। সর্বোচ্চ যা হতো, ওই যে টং দোকানটা দেখছো, ওখানে আরও কয়েক কাপ চা খেয়ে নিতাম। সোহাগের এমন গা ছাড়া ভাব দেখে নমি হেসে ফেলল। আপনি না সত্যি অদ্ভুত মানুষ। ভালো অর্থে নাকি খারাপ অর্থে এখনও সিদ্ধান্ত নেইনি, তবে নতুন নাম দিলাম ক্যাবলাচরণ। কথাটা শেষ হতে দুজনে একসঙ্গে হেসে উঠল। হাসিটা খুব ছোট্ট ছিল, কিন্তু সেই ছোট্ট হাসির মধ্যে যেন জমে থাকা সংকোচের বরফটুকু গলতে শুরু করলো। একটু নীরবতার পর নমি আবার জিজ্ঞেস করলো, আপনি জানেন তো কাউকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখা খুব অন্যায়? জানি। তাহলে রাগ করেননি এতক্ষণ অপেক্ষা করার জন্য? হুম, উল্টো ভালো লেগেছে। ক্যান্টনমেন্টে থাকার জন্য কতদিন ভালো করে গাড়ির হর্ন শোনা হয়নি, আজ একেবারে হর্ন শুনে 16 কলা পূর্ণ হয়েছে বলে আবারও শব্দ করে হাসলো সোহাগ। তারপর হাসি থামে বলল, তা সব গল্প কি এখানেই সারবেন, নাকি যাবেন আমার সাথে কফি খেতে? নমি কিছু বলল না, শুধু সোহাগের মুখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটার একটা ব্যাপার তাকে বারবার অবাক করে, কখনো নিজের উপস্থিতি জোর করে চাপিয়ে দেয় না, কখনো সীমা অতিক্রম করে না। প্রতিটা কথা এত ভদ্র, এত স্বাভাবিকভাবে বলে যে না বলতে গেলেও খারাপ লাগে। এই 2 মাসে ধীরে ধীরে তাদের বন্ধুত্বটা অনেক গভীর হয়েছে। রনিকে নিয়ে, অফিস নিয়ে, বই নিয়ে, এমনকি ছোট্ট ছোট্ট দৈনন্দিন বিষয় নিয়েও কত কথা হয়েছে। নমি বুঝেছে সোহাগ খুব সহজ মানুষ। নমি এবার আর না করতে পারল না, মুখের ছোট্ট হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে যাব, তবে একটা শর্ত আছে। আজ কফির বিল আমি দেব। সোহাগ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। অসম্ভব। কেন? কারণ আমি দাওয়াত দিয়েছি, আর নিয়েও যাব আমার প্রিয় একটা কফি শপে, তাই। কিন্তু অপেক্ষা তো করিয়েছি আমি, সেটা তো আমার সিদ্ধান্ত ছিল। তুমি তো জানতেই না যে আমি এখানে আসব। নমি হালকা ইতস্তত করে বলল, তবুও। নমির কথার ভেতর যেন অদৃশ্য এক সংকোচ লুকিয়েছিল। সোহাগ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এসো একটা সমঝোতা করি। কী সমঝোতা? আজ আমি দেই, আর পরের বার আপনি দেবেন। পরের বার? শব্দটা শুনে নমের বুকের ভেতরটা অকারণে ধুকপুক করে উঠল। পরের বার? এটার মানে কি? এই মানুষটা কি ধরে নিয়েছে, কথা বলছে যে আবারও আমাদের দেখা হবে? কিন্তু অদ্ভুতভাবে কথাটা তার খারাপ লাগলো না, বরং বুকের কোথাও যেন নরম একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। কিছু বলল না সে, শুধু অজান্তে ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো লাজুক হাসি। সোহাগ সেই হাসিটুকু দেখে নিঃশব্দে চোখ নামিয়ে ফেলল। মনে হলো এতক্ষণ দাঁড়িয়ে থাকার ক্লান্তি, অপেক্ষার সমস্ত অবসাদ সব কিছু যেন এই এক ফোঁটা হাসিতেই মিলিয়ে গেছে। নিজের অজান্তেই মনে মনে বলে উঠল, এই হাসিটা দেখার লোভই তো আমাকে এখানে টেনে এনেছে, আর এটা দেখার জন্য আমি আবারও আসব। এই হাসিটা দেখার জন্য শুধু 1.5 ঘন্টা না, কেন যদি হাজার হাজার ঘন্টাও অপেক্ষা করতে হয় তবুও করতে রাজি আছি আমি। কথাগুলো ভেবে আনমনে মুচকি হাসল সোহাগ, তবে অনুভূতির একটুকু মুখে প্রকাশ করল না। স্বাভাবিক ভঙ্গিতেই গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে বলল, চলো তাহলে যাওয়া যাক। নমি মৃদু হেসে মাথা নাড়ল। আপনি না একদমই ভালো না। সোহাগ বিন্দুমাত্র দেরি না করে বলল, ধন্যবাদ। নমি অবাক হয়ে তাকালো। ধন্যবাদ দিলেন কেন? আমি তো প্রশংসা করিনি। সোহাগ দুষ্টুমি ভরা হাসি হেসে উত্তর দিল, জানি, কিন্তু আপনার মুখে অভিযোগও কেন জানি প্রশংসার মতোই শোনায়। কথাটা শুনে নমি আর হাসি চেপে রাখতে পারল না। হাসতে হাসতে মাথা নেড়ে এগিয়ে গিয়ে সোহাগের গাড়িতে উঠে বসলো। সোহাগও চালকের আসনে বসে ইঞ্জিন স্টার্ট দিল। পরের মুহূর্তে ধীরে ধীরে গাড়িটা শহরে ব্যস্ত সড়কের ভিড়ে মিশে গেল। জানালার বাইরে তখন অস্তগামী সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, আর গাড়ির ভেতরে দুজন মানুষের বন্ধুত্ব নিঃশব্দে আর একটু গভীর হয়ে উঠছে। কেউ ভালোবাসার কথা বলল না, তবু দুজনের হৃদয়ে যেন নীরবে সেই কথাটাই শুনতে শুরু করেছে।